আসসালামু আলাইকুম। আজকে আমি গুণগত রসায়নের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে আমি টাইপ 1 থেকে টাইপ 6 পর্যন্ত আলোচনা করেছি। আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব অর্থাৎ টাইপ 7 থেকে বর্ণালীমিতি টাইপ থেকে আলোচনা করব। অ্যান্ড দেন আজকে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখবো যে এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহের রোগ নির্ণয় কোনটার আসলে ভূমিকা আছে। তোমরা কি জানো এটা? এমআরআই যন্ত্রের সাহায্যে নিচের মানবদেহের রোগ নির্ণয়ের কোন মৌলটির ভূমিকা আছে নাকি বলতে পারবা? নিয়ন আছে, অক্সিজেন, হাইড্রোজেন, সিলিকন, কোনটা আছে? হাইড্রোজেন হবে। কেন জানো? এটা বড় সড়ো ব্যাখ্যা আছে, বুঝছো? আমি তোমাকে এমআরআই এর একটু ব্যাখ্যাটা হালকা একটু যদি বলি, বিষয়টা কিরকম যে আমরা যখন এমআরআই টেস্ট করি তখন আসলে এক্স্যাক্টলি কী ঘটনাটা ঘটে আমি তোমাকে একটু খুলে বলি। আমাদের দেহে কি আছে? প্রচুর পরিমাণে পানি আছে। আমাদের দেহে প্রচুর পরিমাণে পানি আছে। পানি মানে কি? আমাদের ওখানে H2 আছে। আমাদের দেহে কি আছে? প্রচুর পরিমাণে পানি আছে। তার মানে এখানে আছে 2H+ আর আছে অক্সিজেন। এখন দেখো আমাদের এখানে কি আছে? প্রোটন আছে না? প্রচুর পরিমাণে প্রোটন আছে। তার মানে হাইড্রোজেন পরমাণু আছে আমাদের দেহে, প্রচুর পরিমাণে হাইড্রোজেন পরমাণু আছে। এই হাইড্রোজেন পরমাণু আমাদের এই দেহের ভিতরে যে হাইড্রোজেন পরমাণু আছে, প্রচুর পরিমাণে H2 আছে, এই যে প্রচুর পরিমাণে পানি আছে, তার মানে প্রচুর পরিমাণে আমাদের কি আছে আসলে? তোমার প্রোটন আছে। এখন এমআরআই যন্ত্র যে আমরা পরীক্ষা করি এমআরআই যন্ত্রের ক্ষেত্রে, তখন আমাদের আসলে কি হয় জানো? যে আমাদের এমআরআই যন্ত্রে কি হয়? এমআরআই যন্ত্রে তোমার প্রোটন থাকে। এমআরআই যন্ত্রে প্রোটন থাকে। আমাদের দেহের ভিতরে প্রোটন আছে। তো আমরা যখন আমাদের যখন এমআরআই যন্ত্রের ভিতরে আমাদের দেহকে ঢুকিয়ে দেওয়া হয়, তখন এমআরআই যন্ত্রের প্রভাবে আমাদের দেহের ভিতরে যে প্রোটন আছে, এই প্রোটনটা মুমূর্ষ লাটিমের মতো ঘুরতে থাকে। বুঝতে পারতেছো বিষয়টা? এবং ওই অবস্থায় আমাদের দেহের উপরে রেডিও দুর্বল রশ্মি প্রয়োগ করা হয়। যখন প্রয়োগ করা হয় তখন ওই বিশাল চৌম্বক ক্ষেত্রের ভিতর থেকে আমরা নিজেকে বিমুক্ত করে রাখি। এবং ওই বিমুক্ত করার সময় একটা স্ক্যান করা হয়, একটা ছবি তোলা হয়, আমাদের দেহের ভিতরে কি অবস্থায় আছে সেই অবস্থায় স্ক্যান করা হয়। আর সেটাই হচ্ছে মূলত এমআরআই। মানে এটা অনেক ব্যাখ্যা করা যায়। এটা নিয়ে আধা ঘন্টা শুধু কথাবার্তা বলতে পারবো এমআরআই নিয়ে। সিম্পলি মানে একদম সাধারণভাবে বললাম। মূলত আমাদের মানব দেহের ভিতরে প্রচুর প্রোটন আছে, আর এই প্রোটনের সাথে এমআরআই যন্ত্রের একটা পুরোপুরি একটা মিল আছে। বুঝতে পারতেছো বিষয়টা? মানে সাদৃশ্য আছে, যার কারণে আমরা এটা বুঝে নেব যে হাইড্রোজেন। ঠিক আছে? এমআরআই যন্ত্রের ব্যাপারটা আসলে মূলত আমরা বুঝে নেব প্রোটন বা হাইড্রোজেন। ঠিক আছে? মানে তোমার হাইড্রোজেনের ক্ষেত্রে যে প্রোটনের ইয়েটা আছে, ঠিক আছে, এখানে প্রোটিয়াম আছে, টিউটেরিয়াম আছে, তিনটা জিনিস আছে। বুঝতে পারতেছো? ওকে, যাই হোক। সো এবার আমরা দেখব নিচের কোন আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড়। আচ্ছা, এখানে সবচেয়ে বড় কোনটা? এখানে সব থেকে বড় হবে মেবি মাইক্রোওয়েভ। ঠিক আছে? মেবি মাইক্রোওয়েভ হবে। আমি তোমাদের একটা মানে লাইন লিখে দেবো, মানে একটা ক্রমও লিখে দেবো। এই ক্রমটা কাইন্ডলি একটু পড়বা। ক্রমটা মাঝে মধ্যে আমিও ভুলে যাই, সো আমি একটু তোমাদের লিখে দিব আর কি। ঠিক আছে? ক্রমটা এক্স্যাক্টলি আসলে কেমন, ঠিক আছে? সো আমি মাঝে মধ্যে আমি নিজেও ভুলে যাই। সো আমি সেই ক্রমটা তোমাকে যদি লিখে দিতে পারি তাহলে কিন্তু আসলে মূলত কিন্তু আসলে হয়ে যাবে। ঠিক আছে? ক্রমটা এক্স্যাক্টলি কেমন আমি তোমাকে যদি একটু লিখে দিই। প্রথমে দেখো, প্রথম হবে আমাদের কসমিক রে, এরপরে হচ্ছে তোমার গামা রে, এরপরে কি গামা রে, এরপরে তোমার এক্স রে, এরপরে হচ্ছে এক্স রে, এরপরে হচ্ছে ইউভি রশ্মি, এরপরে হচ্ছে তোমার ভিজিবল বা দৃশ্যমান আলোক রশ্মি। ঠিক আছে? এরপরে মেবি মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে তোমার লাস্ট আছে রেডিও টেলিভিশন, মানে রেডিও বা টেলিভিশন ওয়েভ আর কি। ঠিক আছে? আচ্ছা, সো এই জিনিসগুলো আছে আমাদের, মূলত এই চারটা জিনিস আছে। সরি, মানে এই চারটা তোমরা পড়বা। এই চারটা পড়লে আসলে হবে, এই চারটা জানো। সো খেয়াল করো, কসমিক এটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য বেশি, মানে এটা কম থেকে বেশি। তরঙ্গদৈর্ঘ্য মানে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য কম থেকে বেশি আসলে কেমন হবে? কম থেকে বেশি। তো সেটা আমি এখানে লিখে দিলাম। দেখো, কসমিক, তারপরে গামা রে, তারপরে এক্স রে, তারপরে ইউভি, তারপরে ভিজিবল, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে রেডিও ওয়েভ। সবশেষে হচ্ছে আমাদের রেডিও ওয়েভ। আরেকটা জিনিস আছে, ভিজিবলের পরে আইআর আছে। ভিজিবলের পরে এই জায়গাটাতে আসলে আইআর আছে, এই ছোট্ট করে লিখে দিলাম এখানে আইআর রশ্মি আছে। ঠিক আছে? ইনফ্রারেড রে, ঠিক আছে? ইনফ্রারেড। সো আইআর, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। সো এখানে সব থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে মাইক্রোওয়েভটা বেশি আছে। ঠিক আছে? এগুলো
কম থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য। সো এটা একটু মুখস্থ রাখবে, হ্যাঁ মুখস্থ রাখতে পারলে দেখবে যে ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন একটা থাকবে এই টাইপের কোশ্চেন, হয় ফিজিক্স থাকবে না হয় কেমিস্ট্রি থাকবে, এইটা বুঝতে পারতেছো বিষয়টা? ওকে, সো আমরা 3 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখে দেখো 3 নম্বর আসলে কি। সো এটা একটু মুখস্থ মানে একটু পড়বা আর কি, ঠিক আছে, থিওরিটিক্যাল কোশ্চেন, সো দেখানোর কিছু নয় এখানে। ওকে, এবার দেখো 5 নম্বর কোশ্চেনে কিন্তু আমাদের এই যে নিম্নের বিকরণগুলোর মধ্যে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কোনটা দেখো তো। ইউভি কিন্তু আমাদের ভিতরে রয়েছে, তারপরে গামা রে এই যে এখানে রয়েছে, আর এক্স রে তার পরে রয়েছে, এর ইনফ্রারেডের ভিতরে রয়েছে, তার মানে গামা রে সবচেয়ে কম হবে। এখানে যতগুলো আছে সবথেকে কম হবে কি গামা রে, ঠিক আছে। দেখছো যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু 14-15 সালেও আসছে এটা। সো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন দেখো শিক্ষা পরীক্ষায় কোন মৌল সোনালী বর্ণ আসলে প্রদর্শন করে। আমি তোমাকে 4-5টা জিনিস আসলে লিখে দেবো, এইগুলোর যদি বর্ণ তুমি পড়তে পারো তাহলে আসলে হয়ে যায়, ঠিক আছে। সো আমি তোমাকে একটু লিখে দিতে চাই। ওকে, সো 4টা জিনিস তোমাকে পড়তে হবে, সেটা হচ্ছে এমন যে দেখো তোমার সোডিয়াম হচ্ছে তোমার সোনালী হলুদ, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে ইটের ন্যায় লাল, সিজিয়াম হচ্ছে নীল, আর পটাশিয়ামটা হচ্ছে তোমার বেগুনি, ঠিক আছে, পটাশিয়াম হচ্ছে বেগুনি। আরও কিছু বর্ণ আছে, কাইন্ডলি একটু মূল বই থেকে কালেক্ট করবা, এই বর্ণগুলো একটু পড়বা কাইন্ডলি, ঠিক আছে। বর্ণগুলো পড়তে পারলে আসলে হবে, ঠিক আছে। যদিও এই জিনিসগুলো আমার নিজের ওইভাবে মনে থাকে না, বাট পরীক্ষার আগে দেখে যাইতাম, ওই সময় মনে থাকতো, ঠিক আছে। কারণ এগুলো থিওরিটিক্যাল জিনিসপত্র মনে রাখাটা ডিফিকাল্ট। সো আমি বলবো যে তোমার খাতায় এই জিনিসগুলো নোট করবা, ঠিক আছে। সো এইগুলো নোট করতে পারলে দেখবে কিছু মনে আরও কয়েকটা আছে, মেবি 5-7টার মতো আছে, হ্যাঁ 5-7টা পড়লে আসলে ওর থেকে আসবে। দেখবা যে বিভিন্ন রকমের যদি শিক্ষা পরীক্ষায় বর্ণ চায় না, তো এই 5-7টার ভিতরে আসবে দেখবা। আর এই যে এখানে যেমন ক্রোমিয়ামের বর্ণ কালেক্ট করতে পারো, সোডিয়ামের তো লিখে দিলাম, ক্যালসিয়াম লিখে দিলাম, কপারও কালেক্ট করবা তোমরা, ঠিক আছে। এটা তোমাদের আসলে হোমওয়ার্ক থাকলো, তোমরা এগুলো আসলে কালেক্ট করে ফেলবা, ঠিক আছে, তাহলে আসলে হয়ে যায়। ওকে, সো তাহলে তো আর লেখা লাগবে না, রাইট, এখন তো পারা যাবে, রাইট। সোনালী হলুদ তো বুঝতে পারতেছো। আর এটাও করালাম। 6 নম্বরটা দেখো 6 নম্বরটা কি বলা হচ্ছে। আচ্ছা, 6 নম্বরে বলা হচ্ছে যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী কোন শীর্ষে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেখা যায়, দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়। এটা একটু পড়ে রাখবে। বামার সিরিজের ক্ষেত্রে যখন n=2 হয় আর কি, হ্যাঁ, মানে বিষয়টা এমন। বামার সিরিজ মানে বোঝো, দেখো লাইম্যান সিরিজ, বামার সিরিজ আছে, যখন এরকম অনেকগুলো কক্ষপথ থাকবে আর ইলেকট্রনগুলো যখন কক্ষপথ থেকে যখন দ্বিতীয় কক্ষপথে আসবে, তখন সেটা হয় বামার সিরিজ। আর যে কোনো কক্ষপথ থেকে যদি n=1 হয়, অর্থাৎ n=1 আর n2 2, 3, 4, 5, 6, অর্থাৎ যদি 1 হয়, তখন সেটাকে বলি আমরা লাইম্যান সিরিজ। তারপরে যখন n=2 হয়, অর্থাৎ যে কোনো কক্ষপথ থেকে, অর্থাৎ 3 থেকে n2=3 অথবা 4 অথবা 5 থেকে যখন দ্বিতীয় কক্ষপথে আসে, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, তখন সেটাকে বলি বামার সিরিজ। আর এই বামার সিরিজের ক্ষেত্রে কেন আসলে হয় জানো? দেখো আমরা জানি যে 1/λ = RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো এই জায়গাটাতে 2 বসাবা, আর এই জায়গাতে 3, 4, 5, 6 যা কিছু বসাতে পারো, সমস্যা নাই। এটা ক্যালকুলেশন করার পরে এই ল্যামডাটা দেখবা যে তোমার 380 থেকে 780-র ভিতরে মেবি থাকবে। 380 কি 280 তরঙ্গ দৈর্ঘ্য, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, মানে 280 কি 380 থেকে 780-র ভিতরে থাকলে তখন সেটা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলি আমরা। তো ক্যালকুলেশন করার পরে দেখবে সেটা বামার সিরিজের ভিতরে আসে। এখন ক্যালকুলেশন করতে কিন্তু বেশ ঝামেলার, যার কারণে আমি বলবো এটা মুখস্থ রাখবা, ঠিক আছে। যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি, যখন n2 = 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে থাকতে পারে, বাট n2 তোমার n=2 থাকবে, অর্থাৎ যে কোনো কক্ষপথ থেকে যখন দ্বিতীয় কক্ষপথে আসে, তখন সেটাকে আমরা বলে থাকি বামার সিরিজ। সো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য বামার সিরিজে দেখা যায়। একই রকমের পরের কোশ্চেনটা যদি দেখো যে কোনো ইলেকট্রনিক স্থানান্তরের ফলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের চতুর্থ লাইনের সৃষ্টি হয়, 4তম লাইনের সৃষ্টি হয় বামার সিরিজের। সো বামার সিরিজের ক্ষেত্রে কি হয় বলো তো ভাই, যে n=2 হয়, 2তে কই আছে দেখো 4তম লাইন, মানে বোঝো 4তম লাইন মানে হচ্ছে n=5 হয়।
চতুর্থ লাইনের সৃষ্টি মানে যখন n ইকুয়াল টু মানে চতুর্থ লাইনের সৃষ্টি হয়, যদি কখনো বলে চতুর্থ লাইনের সৃষ্টি হয় তাহলে বুঝে নেবা n ইকুয়াল টু 5, যদি বলে পঞ্চম লাইনের সৃষ্টি হয় তাহলে n ইকুয়াল টু 6, মানে কোনো লাইন বলে তার সাথে এক যোগ হয়। তাহলে চতুর্থ লাইন মানে কি n ইকুয়াল টু 5, 2 বামার সিরিজ মানে কি বামার সিরিজ মানে বুঝে নেবা n ইকুয়াল টু 2, সো n ইকুয়াল টু 2 এখানে নাই এখানে নাই, তার মানে সি নম্বর বাদ ডি নম্বর বাদ, এখন উত্তর হবে এ নম্বর অথবা বি নম্বর। এখন চতুর্থ লাইন যদি বলে কখনো তাহলে অবশ্যই বি নম্বর উত্তর হবে। এরপরে 8 নম্বর দেখো, পারা যাবে আই গেস পারা যাবে। দেখো, শিক্ষা পরীক্ষায় খালি চোখে ইটের মতো লাল দেখা যায় কি বলো তো? ক্যালসিয়াম। ইটের মতো লাল দেখা যায় কি? ক্যালসিয়াম না? ওকে, কিছু বর্ণ আছে এগুলো পড়ে ফেলবা। স্ট্রনশিয়ামের জন্য পড়বা, সোডিয়ামের জন্য পড়বা, সিজামের জন্য তোমাদের লিখে দিয়েছি, পটাশিয়াম লিখে দিয়েছি বেগুনি, সোডিয়াম সোনালি হলুদ, পটাশিয়াম বেগুনি, সিজিয়াম নীল, ক্যালসিয়াম ইটের ন্যায় লাল, স্ট্রনশিয়ামটা পড়বা, স্ট্রনশিয়াম নয় এরকম টকটকে লাল হতে পারে, এগুলো একটু পড়বা কাইন্ডলি, ঠিক আছে? তাহলে আমরা টাইপ 8 দেখে দেখো, লেখা রয়েছে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল। এখানে লেখা রয়েছে লবণের দ্রাব্যতা গুণফল নির্ণয়ে কোন ধরনের দ্রবণ উপযোগী? হ্যাঁ, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড, অনেক কিছু দেওয়া রয়েছে। আমি তোমাদের একটু ক্লিয়ার করি এটা আসলে কি বোঝাচ্ছে। খেয়াল করো, আমরা 3টা জিনিস একটু ক্লিয়ার হব, তারপরে কোশ্চেনটা দেখব। সেটা হচ্ছে তোমাদের বুঝতে হবে দ্রাব্যতা কি, আর দ্রাব্যতার গুণফলটা কি, দ্রাব্যতার গুণফল, আর আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে আয়নিক গুণফল। সো আমি প্রথমে দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। দেখো, দ্রাব্যতাটা হচ্ছে তোমার 100 গ্রাম দ্রাবকে, ধরো এখানে পানি আছে, সে ফর এক্সাম্পল পানি আছে তোমার এখানে 100 গ্রাম, ঠিক আছে? 100 গ্রাম পানি আছে। এই 100 গ্রাম পানিতে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে পারে এটা হচ্ছে দ্রাবক, আর বাইরে থেকে যেটা দেব সেটা হচ্ছে দ্রব্য। তো বলা হচ্ছে যে 100 গ্রাম দ্রাবকে বাইরে থেকে যে দ্রব্যটা দেব সেটা হতে পারে চিনি, হতে পারে সেই দ্রব্যটা হতে পারে চিনি, সেটা সর্বোচ্চ কত পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে পারে সেটাই হচ্ছে তোমার দ্রাব্যতা। অর্থাৎ ধরে নিলাম 100 গ্রাম পানিতে চিনি সর্বোচ্চ মিশতে পারে এই 80 গ্রাম, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? তো এই 80 গ্রাম যখন আমি দিয়ে দিব, 80 গ্রাম সর্বোচ্চ চিনি এর ভিতরে মিশতে পারে। যদি 80 গ্রামই আমি এর ভিতরে দিয়ে দিই তাহলে সেটা হবে দ্রাব্যতা, আর যদি একটু কম হয় তাহলে সেটা দ্রাব্যতা হবে না। তাহলে দ্রাব্যতা হতে গেলে কি হতে হবে? 100 গ্রাম দ্রাবকে বাইরে থেকে দ্রব্যতা দেব সেটা হচ্ছে সর্বোচ্চ কি পরিমাণ মিশতে পারে বা সর্বোচ্চ কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে পারে সেটাই হচ্ছে দ্রাব্যতা। এখন যেহেতু সর্বোচ্চ 80 গ্রাম মিশতে পারে, আমি বলতেছি যে 80 গ্রাম চিনি মিশতে পারে এর ভিতরে, দ্যাট মিনস 80 গ্রাম চিনি এর ভিতরে থাকতে পারে। এখন খেয়াল করো, যদি আমি এই জায়গাটাতে 90 গ্রাম দিতাম তাহলে এই 80 গ্রামই কিন্তু সর্বোচ্চ মিশতে পারে, তাহলে বাকি যে 10 গ্রাম আছে সেটা তলানি পড়ে থাকতো বা অদক্ষেপ সৃষ্টি হতো, ঠিক আছে? এই 10 গ্রাম অদক্ষেপ সৃষ্টি হতো, ঠিক আছে? তাহলে দ্রাব্যতার ব্যাপারটা আমরা ক্লিয়ার। এখন আমরা একটু দ্রাব্যতার গুণফলের ব্যাপারটা একটু ক্লিয়ার করি তোমাদের। দ্রাব্যতার গুণফলটা হচ্ছে তোমার সম্পৃক্ত দ্রবণে, ভালো করে বোঝো, সম্পৃক্ত দ্রবণটা কি? যেটা বললাম যে 100 গ্রাম দ্রাবকে যদি 80 গ্রাম চিনি থাকে, সর্বোচ্চ পরিমাণ থাকে, তাহলে আমরা সেটাকে বলি তোমার সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ সম্পৃক্ত হতে গেলে তোমার এক দ্রাবকের সাথে সর্বোচ্চ পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে হবে, দ্যাট মিনস 80 গ্রাম চিনি যদি মিশতে পারে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। আবার আমি যদি 80 গ্রামের জায়গায় 90 গ্রাম দিই তাহলে 80 গ্রাম মিশে 10 গ্রাম যে অদক্ষেপ সৃষ্টি হবে এটাও আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এখন তাহলে অসম্পৃক্ত দ্রবণ কি? অসম্পৃক্ত দ্রবণ হচ্ছে যে আমি এই জায়গাটা 80 গ্রামের জায়গায় যদি আমি 70 গ্রাম দিয়ে দিতাম, কিংবা আমি যদি 60 গ্রাম দিয়ে দিতাম, কিংবা আমি 75 গ্রাম দিয়ে দিতাম, দ্যাট মিনস 80 গ্রামের থেকে কম যদি দিয়ে দিই তখন আমরা সেটাকে বলবো আসলে কি তোমার, সেটা আমরা বলবো হচ্ছে তোমার অসম্পৃক্ত দ্রবণ। কাজেই দ্রাব্যতার গুণফল হতে গেলে অবশ্যই দ্রবণটা সম্পৃক্ত হতে হবে। কি বললাম? দ্রাব্যতার গুণফল হতে গেলে দ্রবণটা অবশ্যই সম্পৃক্ত হতে হবে, আদারওয়াইজ হবে না। অর্থাৎ দ্রাবকে সর্বোচ্চ পরিমাণ দ্রব্য দ্রবীভূত হলে
সেই দ্রবণে যদি ক্যাটায়ন অ্যানায়ন থাকে, সেটা লবণ হোক বা অন্য কিছু হোক, আমার সেটাকে বলে থাকি মূলত দ্রাব্যতার গুণফল। তো নর্মালি লবণ দিয়ে আসলে তোমাদের পরীক্ষাগুলো করা হয়। সো আমি একটু দেখাই, আসলে খেয়াল করো। ধরো দ্রাব্যতার গুণফলের যে ব্যাপারটা, আর আরেকটা বিষয় বলি, দ্রাব্যতার গুণফলে যেটা বললাম যে এখানে আমাদের সম্পৃক্ত, শুধুমাত্র সম্পৃক্ত হলেই আমরা বলবো যে সম্পৃক্ত দ্রবণে ক্যাটায়ন অ্যানায়নের গুণফল। সে ফর এক্সাম্পল আমি বললাম যে সিলভার ক্লোরাইড, এটা ভেঙে তোমার সিলভার প্লাস হয় এবং ক্লোরিন মাইনাস হয়। সো ক্যাটায়ন অ্যানায়নের গুণফল মানে কি, এইটার ঘনমাত্রা যদি আমি এস ধরে নিই, এই যে এসটা এটাই হচ্ছে দ্রাব্যতা, তাহলে দ্রাব্যতার গুণফল হচ্ছে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করে থাকি। দ্যাট মিনস ক্যাটায়নের গুণফল ইনটু অ্যানায়নের গুণফল, এইটাকে বলতেছি। এবং এটা সম্পৃক্ত দ্রবণ হতে আমি বলে দিচ্ছি, সম্পৃক্ত দ্রবণে যদি এরকম ক্যাটায়ন অ্যানায়ন পাওয়া যায় তখন আমরা তাকে বলবো সেটা হচ্ছে তোমার দ্রাব্যতার গুণফল। এখন এই সম্পৃক্তর ইংলিশ মিনিংই হচ্ছে তোমার স্যাচুরেটেড, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু আয়নিক গুণফলের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। দেখো এই দ্রাব্যতার গুণফলের জায়গায় যদি আমি এখন আয়নিক গুণফল লিখতাম তাহলে কি ঘটনা ঘটতো। দেখো আমি যদি এই জায়গাটা আয়নিক গুণফল বলতাম তাহলে মাথায় রাখবা আয়নিক গুণফলের জন্য আমাদের নট নেসেসারি সম্পৃক্ত দ্রবণই হতে হবে এরকম কোনো কন্ডিশন নাই। তাহলে সম্পৃক্ত আর অসম্পৃক্ত দ্রবণ দুইটাই হতে পারে। এখন সম্পৃক্ত দ্রবণকে আর অসম্পৃক্ত দ্রবণকে সেটা আগে ক্লিয়ার করলাম। তো এই দুইটা দ্রবণে যে কোনো একটা দ্রবণে যদি আমরা ক্যাটায়ন অ্যানায়ন পাই তখন আমরা সেটাকে বলে থাকি আসলে কি, সেটা হচ্ছে তোমার আয়নিক গুণফল। ক্লিয়ার? এখন ম্যাথমেটিক্যালি কিছু পার্থক্য আছে দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলের ভিতরে, আমি সেটা একটু দেখাতে চাই। সে ফর এক্সাম্পল আমি যখন বলবো যে ক্যাটায়ন হচ্ছে, আমি যদি এরকম তিনটা মৌল লিখি, সে ফর এক্সাম্পল আমি সোডিয়াম ক্লোরাইড লিখলাম, সোডিয়াম ক্লোরাইড, এটাকে লেখা যায়। অথবা আমি যদি তোমার কাছে বলতাম সে ফর এক্সাম্পল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আবার আরেকটা জিনিসও আমরা তুলনা করতে পারি, সেটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো এই প্রত্যেকটা জিনিস আসলে ভিন্ন। কেমনে? এখানে দেখো আমাদের প্রত্যেকটা বাম সাইডে ধাতু নিয়েছি যার পরমাণু সংখ্যা হচ্ছে 1 করে, সোডিয়াম 1, ম্যাগনেসিয়াম 1, অ্যালুমিনিয়াম 1। কিন্তু আমাদের ক্লোরিনের পরমাণুর সংখ্যা কিন্তু ভিন্ন। দেখো ক্লোরিন হচ্ছে 1, ক্লোরিন হচ্ছে 2, ক্লোরিন হচ্ছে 3। তাহলে এই যে এইটার ক্ষেত্রে আমাদের দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল সেম থাকে, সেটা কিভাবে আমি একটু ক্লিয়ার করি। দেখো যদি আমি বলি এটা হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এটাই হয় ভাঙে। সো খেয়াল করো ক্লোরিনের আগে পরমাণুর সংখ্যা 1, তাই এখানে লিখবো শুধুমাত্র এস। তারপরে সোডিয়ামের আগেও সেম, তো আমরা এস লিখলাম। এই ক্ষেত্রে আমাদের কেএসপি বলো কিংবা কেআইপি বলো সব কিছু সেম। সো আমি বলতে পারি সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এটাই হবে আমাদের দ্রাব্যতার গুণফল এবং এটাই আমাদের আসলে আয়নিক গুণফল। আয়নিক গুণফলকে আমরা প্রকাশ করে থাকি কেআইপি দিয়ে। এখন পার্থক্যটা এই জায়গাটা পরিলক্ষিত হয় সেটা আমি একটু দেখাতে চাই। ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা ভাঙে আসলে কিভাবে, ম্যাগনেসিয়াম 2+ এবং এখানে ভাঙা হচ্ছে 2 ক্লোরিন মাইনাস। এবার একটু খেয়াল করো, ম্যাগনেসিয়ামের আগে যেহেতু পরমাণু সংখ্যা 1, তাই এটা হবে শুধুমাত্র এস। এখানে দেখো এখানে 2 আছে, তাই আমরা এটা বলবো হচ্ছে 2 × S। এখন মেইন পার্থক্যটা আসলে কি খেয়াল করো, আমি যদি এই জিনিসের কেএসপি বের করতে চাই তাহলে আমাদের এরকম লিখতে হয় ম্যাগনেসিয়াম 2+, লেখার পরে আমাদের ক্যাটায়ন অ্যানায়ন কি ক্লোরিন মাইনাস, কিন্তু সামনে যে 2 আছে ওই 2টা স্কোয়ার হয়ে যায়। আমি যদি কেআইপি এর জন্য করতে যাই তাও একই রকম ভাবে লিখতে হয়, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এবং আমাদের এখানে হচ্ছে ক্লোরিন মাইনাস তার হচ্ছে স্কোয়ার। এখন খেয়াল করো যদি আমি কেএসপি নির্ণয় করতে যাই তাহলে ম্যাগনেসিয়ামের জন্য রয়েছে এস, ক্লোরিনের জন্য রয়েছে 2s, এই 2sটাই ভিতরে লিখে দিতে হবে, মাইন্ড ইট, আর স্কোয়ারটা থাকবে এখানে। আর কেআইপির জায়গায় পার্থক্যটা হচ্ছে এখানে এস, এখানে যে 2s আছে এই 2টা আর লেখা লাগে না, শুধু একবারই স্কোয়ার হয়ে যায়, 2 আর ভিতরে লেখা লাগে না। আর দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে আমাদের এই 2টা যেটা রয়েছে ওইটা নেওয়া লাগবে, আবার স্কোয়ারও নেওয়া লাগবে। তাহলে শুধুমাত্র এস তার স্কোয়ার, তাহলে এখানে হবে SQ, আর এই জায়গাটাতে যেটা হবে সেটা হচ্ছে 4SQ। একই রকমভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য যেটা আছে সেটা 3 দিয়ে আছে। তাহলে খেয়াল করো
আমরা দ্রাব্যতার গুণফলের ম্যাথমেটিক্যাল কিছু পার্থক্য আছে বের করার জন্য, আয়নিক গুণফলের জন্য পার্থক্য আছে, এবং কোন দ্রবণে কোনটা হয়। যদি এই কোশ্চেনটা, এই লবণটা দেখো, এই প্রত্যেকটা লবণ আমরা জানি ধাতুর সাথে ও যদি না থাকে কিংবা ধাতুর সাথে ওইস না থাকে তাহলে সবগুলো হচ্ছে লবণ। যেমন ধাতুর সাথে যদি ও থাকে সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এই সবগুলো হচ্ছে ক্ষার বা ক্ষারক। এখন এই ধাতুর সাথে ও বা ওইস বাদে যা থাকবে সবই আসলে কি লবণ। যেমন সোডিয়াম কার্বনেট, সোডিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম বাইনাইট্রেট, তুমি যাই বলো সব কিছু আসলে লবণ। সো আমি জাস্ট সিম্পল লবণ নিয়ে তোমাদের দেখালাম, এবং বলা হচ্ছে এই লবণটা যদি দ্রাব্যতার গুণফলের জন্য বের করতে যায় তাহলে কোন দ্রবণ উপযোগী, সেটা ডেফিনেটলি সম্পৃক্ত, দ্যাট মিনস স্যাচুরেটেড। আর যদি এটা আয়নিক গুণফলের কথা বলতো, দ্রাব্যতার গুণফলের জায়গায় দ্রাব্যতার গুণফল না বলে আয়নিক গুণফল বলতো, তখন আমরা কি করতাম, এটা বলতাম স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড বোথ, অর্থাৎ স্যাচুরেটেড জন্য সত্য এবং আনস্যাচুরেটেড জন্য আমাদের দুইটার ক্ষেত্রে আসলে উপযোগী হতো। অর্থাৎ যদি আনস্যাচুরেটেড এবং স্যাচুরেটেড দুইটাই চাই তাহলে আমরা বুঝে নেব সেটা হচ্ছে আসলে আয়নিক গুণফল। ঠিক আছে, আর দ্রাব্যতার গুণফলের জন্য শুধুমাত্র স্যাচুরেটেড। ম্যাথমেটিক্যালি পার্থক্যটা বুঝছো বিষয়টা। এখন আমি আরেকটা জিনিস একটু বোঝাতে চাই যে কোন দ্রবণটা কখন অদক্ষেপ সৃষ্টি হয় বা কোনটা সম্পৃক্ত কিংবা অসম্পৃক্ত হয়, যখন দুইটা জিনিসের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়। খেয়াল করো, আমি তোমাকে বলছি যে দ্রাব্যতার গুণফলের জন্য শুধুমাত্র সম্পৃক্ত হতে হবে, আয়নিক গুণফলের জন্য সম্পৃক্ত বা অসম্পৃক্ত দুইটাই হতে হবে। এখন দুইটার ক্ষেত্রে আমরা কখন সম্পৃক্ত বলতে পারবো? সম্পৃক্ত বলতে পারবো কখন, যখন এখান থেকে আমি সম্পৃক্ত নিব এবং আয়নিক গুণফল থেকে আমি শুধুমাত্র সম্পৃক্ত নিব। অর্থাৎ এইটা এবং এইটা যখন সমান হবে তখন আমি বলতে পারবো যে এটা আসলে সম্পৃক্ত দ্রবণ হবে। কেননা আমি যদি এটা বেশি দিয়ে দিই, আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফল থেকে বেশি হয়ে যাবে, তার মানে কি সেখানে সম্পৃক্তের পরিমাণ এবং অসম্পৃক্তের পরিমাণ দুইটার পরিমাণ আসলে কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে সম্পৃক্ত থেকে। কিন্তু যখন আমি বলবো আয়নিক গুণফলের পরিমাণটা দ্রাব্যতার গুণফলের পরিমাণের সমান, তখন আসলে কি হচ্ছে যে সম্পৃক্ত এবং সম্পৃক্ত সমান হওয়ার সম্ভাবনা থাকতেছে। কাজে আমি যখন বলবো যখন কেএসপি এবং কেআইপি সমান হবে তখন দ্রবণটি আসলে কি হবে, সম্পৃক্ত হবে, তখন সম্পৃক্ত হবে। ক্লিয়ার? এবার দেখো, যদি কেএসপি গ্রেটার দ্যান হচ্ছে কেআইপি হয় তাহলে দ্রবণটা আসলে অসম্পৃক্ত থাকবে। ঠিক আছে, কেএসপি, তাই তো নাকি? যদি কেএসপি কেআইপি বেশি হলে শুধুমাত্র অদক্ষেপ তখনই হয়, এটা হচ্ছে অসম্পৃক্ত থাকবে, অসম্পৃক্ত, রাইট? কেআইপি বেশি হলে, কেএসপি বেশি হলে অসম্পৃক্ত। ঠিক আছে, আচ্ছা, যদি ভুল হয় একটু কাইন্ডলি ঠিক করে নিও, আমি যতদূর মনে পড়ে আমি এটা জানি। খেয়াল করো, এবার যদি কেআইপি আমাদের কেএসপি বেশি হয় তাহলে সেটা অদক্ষেপ হয় বা অতিপৃক্ত হয়। যদি আমাদের আয়নিক গুণফলটা বেশি হয়ে যায়, তখন আয়নিক গুণফল বেশি হয়ে যায় মানে কি সেখানে আসলে অসম্পৃক্ত পরিমাণটা বেশি হয়ে যায়, অসম্পৃক্ত এবং সম্পৃক্ত দুইটাই আসলে হতে পারে। সো যখন সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দুইটাই হচ্ছে তখন দেখো আসলে অদক্ষেপ পড়ার সম্ভাবনা থাকছে, কারণ সম্পৃক্ত না হলে একটা যৌগ কখনো অদক্ষেপ সৃষ্টি হতে পারে না। আমরা দেখেছি যে 80 গ্রামের সাথে 80 গ্রাম যখন মিশতেছে সর্বোচ্চ পরিমাণ তখন সেটা সম্পৃক্ত বলছি, আবার অদক্ষেপ যখন সৃষ্টি করছে 90 গ্রাম দিলে 10 গ্রাম, সেটা আসলে কি হচ্ছে তোমার সম্পৃক্ত দ্রবণ। কাজে সম্পৃক্ত দ্রবণ না হলে সেখানে আসলে অদক্ষেপ পড়ার সম্ভাবনায় থাকে না, কাজে অতিপৃক্ত হবে কিংবা এটা হবে অদক্ষেপ সৃষ্টি হবে। ঠিক আছে, সেই কন্ডিশনগুলো জানলে চলবে। স্যার আগে এটার প্রশ্নের উত্তর এখন আর দেওয়া লাগবে না। দ্রাব্যতার গুণফলের জন্য সম্পৃক্ত, দ্যাট মিনস স্যাচুরেটেড, এই তথ্যগুলো জেনে রাখবা তাহলে হবে। ওকে, টাইপ 9 দেখো, বিভিন্ন আয়ন শনাক্তকরণ ও গ্রুপ বিকারক। আচ্ছা দেখো, এই টপিকটা আমার আসলে পড়ানোর কিছু নাই, কারণ এখানে প্রত্যেকটা কোশ্চেন আমাদের রিটেনে আসলে একরকম ভিন্ন কথা। রিটেনে আসে কি যে আমাদের ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ করো, ম্যাগনেসিয়াম আয়ন শনাক্তকরণ করো, কিংবা নাইট্রেট আয়ন শনাক্তকরণ করো। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, পুরো বিক্রিয়াটা মুখস্থ করা লাগে, রাইট? তাছাড়া এটা তোমার রিটেনের জন্য পাওয়া লাগবে। এখন এইখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে জাস্ট কোনটার কি কালার হবে সেটা দিয়েছে, কোনটা শনাক্তকরণের জন্য কোন জিনিসটা ব্যবহার করা হবে সেটা দিয়েছে। ভাই এই জিনিসটা শনাক্তকরণ যে জিনিসটা আছে তোমার রসায়নের যে পার্টটা আছে এটা টোটালি মুখস্থ। এখন তুমি যদি একাডেমিকে পড়তে আমি এইগুলো ভেঙে চড়ে সবকিছু দেখাতাম যে কোনটার জন্য শনাক্তকরণ বিক্রিয়া কোনটা হয়। যেহেতু ভাইয়া তোমরা এখন অ্যাডমিশন পরীক্ষা দিবা, সবার মনে হয় না এটা পড়ানো লাগবে যে হাতে কলমে ধরিয়ে ধরিয়ে বা এই শনাক্তকরণের জন্য এই বিক্রিয়া, এই শনাক্তকরণের জন্য এই বিক্রিয়া,
যদি এইগুলো না পড়ে থাকো তাহলে তোমার কেমিস্ট্রিতে গ্যাপ আছে, এখনও ফিল আপ করে নাও। এগুলো আমার কাজ না, আই গেস তুমি এটা পড়ে নিতে পারবা। দেখবা দ্বিতীয় অধ্যায়ের শেষে মোটামুটি 12 থেকে 13টার মতো আয়ন আছে, এই আয়নগুলো তুমি শনাক্ত করতে পারবা যেগুলো বইতে সুন্দর করে লেখা আছে। আমার কাছে পার্সোনালি রবিউল স্যারের বইটাতে তোমার শনাক্ত করার টপিকটা সুন্দর লেগেছে, তো তোমরা আর দেখতে পারো নিজেরা। আমার কাছে যেটা লাগছে আমি তোদের বললাম, বিভিন্ন বইতে আছে, সব বইতে আছে, কালেক্ট করে পড়বা। জাস্ট কী করবা, কোন জায়গাটাতে কোন ইসের জন্য মানে কোন বিক্রিয়ার জন্য কোনটা ব্যবহৃত হয় এবং আমাদের অদক্ষেপের বর্ণটা কেমন হয়, এই জিনিসটা তুমি কেমিস্ট্রি প্লাসও পেয়ে যেতে পারো। কেমিস্ট্রি প্লাসে একটা টাইপ আছে, সেখানে কালার দেওয়া রয়েছে এবং কোনটা ব্যবহার করা হবে সেটাও দেওয়া রয়েছে, একটা চার্ট আছে, সেখান থেকে কালেক্ট করতে পারো, অথবা তুমি বই বই থেকে পড়ে নিতে পারো। সো এই টপিকটা আমি স্কিপ করে গেলাম, কাইন্ডলি একটু পড়ে নিবা। প্রচণ্ড মাত্রায় ঠান্ডা লাগছে, তারপরে তোমাদের ভিডিও রেকর্ড করতেছি। ওকে, এবার আমরা এটা একটু দেখবো। দেখো, খেয়াল করো, আমি এখানে কয়েকটা জিনিস আছে, খেয়াল করো যে অপরিশোধিত পেট্রোলিয়াম বিশোধনে যে প্রক্রিয়া অধিক কার্যকর। এখানে 4টা জিনিস আছে, খেয়াল করো। মেবি 16 সালে আসছিল, হ্যাঁ 16 সালে প্রথম কোশ্চেন আসছে তা না, এর আগেও কিন্তু আসছে। সো 16 সালে যেটা আসছে সেটা হচ্ছে ইংলিশ মিনিং দিয়ে। আমি তোমাকে এখানে কয়েকটা মিনিং বলবো, খেয়াল করো। সাবলিমেশন এর মানে হচ্ছে তোমার, দেখো আমি প্রথমে এটা দেখি। প্রথমে দেখো এখানে দেওয়া আছে ফ্র্যাকশনাল ডিস্টিলিউশন। ফ্র্যাকশনাল ডিস্টিলিউশন মানে হচ্ছে আংশিক পাতন, ডিস্টিলিউশন মানে হচ্ছে পাতন। এখানে আছে ডিস্টিলিউশন মানে হচ্ছে পাতন, এটা হচ্ছে স্টিম ডিস্টিলেশন মানে হচ্ছে বাষ্প পাতন, সাবলিমেশন মানে হচ্ছে মেবি নিম্ন পাতন। এখন এই প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের উদাহরণ পড়তে হবে যে কোন প্রক্রিয়ায় কোনটা ব্যবহার করা হয়। এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তোমার আংশিক পাতন, তার মানে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আর স্টিম ডিস্টিলেশন। ঊর্ধ্বপাতন আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অর্থাৎ তোমার বাষ্পপাতন আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি তোমাদের একটা ছন্দ বলে দিব, এই ছন্দের মাধ্যমে তুমি দুইটা জিনিস আসলে পড়ে ফেলতে পারবে। ওকে, তোমার এই জায়গাটাতে যদি আমি ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের কথা বলি, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ডিস্টিলেশন মানে হচ্ছে আংশিক পাতন। এই আংশিক পাতনের জন্য আমাদের দুইটা দ্রবণের আসলে পার্থক্য, দুইটা দ্রবণের পার্থক্য 40 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা কম হতে হবে। এবং যদি পাতন করতে চাই তাহলে দুইটা দ্রবণের পার্থক্য যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয় তখন আমরা ডিস্টিলেশন করি। তো আংশিক পাতনের জন্য ছন্দটা হচ্ছে এরকম, যে ছন্দটা এমন, পেপে থেকে কেরো। আচ্ছা, একসাথে আছে, এটা ভেঙে লিখলাম। খেয়াল করো, এটা মানে হচ্ছে তোমার পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম থেকে ডিজেল বা পেট্রোলিয়াম থেকে ডিজেল কিংবা পেট্রোলিয়াম থেকে ডিজেল কিংবা পেট্রোলিয়াম থেকে কেরোসিন। কেরো এতে হচ্ছে তোমার রেকটিফাইড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট। সো এই দুইটা জিনিসের জন্য আমরা আংশিক পাতন ব্যবহার করি। অর্থাৎ কেউ যদি কখনো বলে পেট্রোলিয়াম থেকে রেকটিফাইড স্পিরিট, পেট্রোলিয়াম থেকে রেকটিফাইড স্পিরিট বিশোধনে আমাদের কি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আংশিক পাতন। পেট্রোলিয়াম থেকে কেরোসিন তৈরির জন্য কি প্রক্রিয়া ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আংশিক পাতন। আর একটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে বিট থেকে আলু, এরকম একটা ছন্দ আছে, বিট। তো এটাকে আমি একটু ভেঙে লিখি, এটা হচ্ছে বেনজিন, তারপরে এটা হচ্ছে টলোইন। এই বেনজিন টলোইন থেকে আমাদের এখানে সেটা হচ্ছে আলকাত্রা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বেনজিন থেকে আলকাত্রা কিংবা টলোইন থেকে আলকাত্রা প্রক্রিয়ার জন্য আমরা আংশিক পাতন ব্যবহার করি। এছাড়া তোমার পেট্রোলিয়াম বিশোধনে, পেট্রোলিয়াম যেটা বললাম, পেট্রোলিয়াম বিশোধনে আমাদের অধিক কার্যকর হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ক্লিয়ার ব্যাপারটা? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন,
পেট্রোলিয়াম থেকে যদি ডিজেল বলি বা পেট্রোলিয়াম বিশোধনে কিংবা পেট্রোলিয়াম থেকে কেরোসিন কিংবা পেট্রোলিয়াম থেকে রেকটিফাইড স্পিড প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মনে রাখবো, কারণ এত বেশি উদাহরণ তুমি ডিস্টিলেশনও পাবো না বা সাবলিমেশনও পাবো না। বেশি উদাহরণ পাওয়া যায় স্টিম ডিস্টিলেশন এবং ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে। সো বিট থেকে আলু, এখানে দেখো বেনজিন থেকে আলকাত্রা, টলুয়েন থেকে আলকাত্রা। আমি রিকোয়েস্ট করবো কাইন্ডলি এই জিনিসগুলো একটু পড়ে ফেলবা, যদি পরীক্ষায় আসে ইনশাল্লাহ এর ভিতর থেকে তুমি কমন পাবা। আর আরেকটা হচ্ছে স্টিম ডিস্টিলেশনের ক্ষেত্রে আমি যদি বলি, স্টিম ডিস্টিলেশন দ্যাট মিনস বাষ্প। স্টিম ডিস্টিলেশন মানে হচ্ছে বাষ্পপাতন। বাষ্পপাতন মানে বোঝো যে পাতনে আমাদের সরাসরি তোমার কঠিন থেকে গ্যাসে কনভার্ট হয়। সো এরকম যৌগ এখানেও ছন্দের মাধ্যমে দেওয়া রয়েছে। সো আমার ছন্দ লাগে না, এই জিনিসগুলো মুখস্থ আছে। সো এটা হচ্ছে স্টিম ডিস্টিলেশনের জন্য তোমার নিশাদল আছে, নিশাদল। তো এটার আর একটা নাম হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিশাদল বলা হয়। কর্পূর, এরপরে আছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, তারপরে আছে আয়োডিন আছে, বেনজয়িক অ্যাসিড আছে, বেনজয়িক অ্যাসিড। এই প্রত্যেকটা জিনিস আসলে কি আমাদের স্টিম ডিস্টিলেশন, বাষ্পপাতন, যেটা সরাসরি কঠিনকে তাপ দিলে সরাসরি তরল না, সেটা গ্যাসে কনভার্ট হয়ে যায়। যেমনটা তোমরা দেখো যে বরফ যদি কোথাও রেখে দেওয়া হয়, বরফ হচ্ছে কঠিন, সেটা রেখে দিলে পানি হয়ে যায়, পানিকে তাপ দিলে বাষ্প হয়। কিন্তু এটা এমন একটা জিনিস যে সেটা কঠিন থেকে সরাসরি গ্যাসে কনভার্ট হয়, সেটা হচ্ছে স্টিম ডিস্টিলেশন। আই গেস তোমরা এখন ক্লিয়ার। আর বাকি দুটো আসলে উদাহরণ আসলে তেমন কিছু পড়া লাগে না, তারপরে তোমরা বই থেকে কালেক্ট করে পড়তে পারো, দুই একটা থাকলেও থাকতে পারে, দেখতে পারো, আসলে ভিতর থেকে আসবে। এবার দেখো পরের যে কোশ্চেনটা অনেক আগে আসছিল, সেটাও মূলত আংশিক পাতন থেকে আসছিল, এবং এটা হচ্ছে ডেফিনেশন। টোটালি ডেফিনেশনটা পড়বা। প্রত্যেকটার ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা জিনিসের জন্য একটু ডেফিনেশনটা পড়বে অ্যাটলিস্ট। ভিন্ন স্ফুটনাঙ্ক বলা হচ্ছে দুই বা ততোধিক তরলের মিশ্রণ থেকে বিশুদ্ধ উপাদান পৃথক করার পদ্ধতি হচ্ছে তোমার আংশিক পাতন। ঠিক আছে, আচ্ছা ওকে। সো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার ক্রোমাটোগ্রাফি। এই যে আমাদের এখানে রয়েছে কলাম ক্রোমাটোগ্রাফি এবং পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, দুইটার জন্যই আমাদের এটা হতে হবে। একটা হচ্ছে কঠিন হতে হবে, আর একটা হতে হবে তরল, কঠিন তরল যদি হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, আর বলবো হচ্ছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, কি হতে হবে? কঠিন তরল। আর যখন আমি এটাকে বলবো তরল তখন এটা নাম হবে তোমার কাগজ বা পেপার ক্রোমাটোগ্রাফি। and then তরল গ্যাস যদি হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা গ্যাস ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, তাহলে দেখো যদি গ্যাস ক্রোমাটোগ্রাফির কথা যদি বলি তাহলে মাথায় রাখবা এটা মূলত তরল গ্যাস ক্রোমাটোগ্রাফি। তার মানে এই জায়গাটাতে যদি এরকম বলতো নিম্নের কোনটিকে সাধারণত তরল গ্যাস ক্রোমাটোগ্রাফি বলে, তুমি বলবা এটা আসলে গ্যাস ক্রোমাটোগ্রাফি। আবার এই জায়গাটা এই তরলটা উঠে এখানে কঠিন দিয়ে দিত, তাহলে দুইটা উত্তর হতো কলাম এবং পাতলা স্তর। সেই ক্ষেত্রে দুইটা অপশনের ভিতরে একটা অপশন থাকতো আর একটা অন্য কিছু দিত, সেটা না হতে পারে কিংবা অন্য কোনো কিছু হতে পারতো। তাহলে এই তথ্যগুলো একটু জেনে রাখবা কাইন্ডলি। ঠিক আছে, তাহলে ক্রোমাটোগ্রাফির ব্যাপারটা গেল। তারপরে আমরা ছন্দের মাধ্যমে পাতনগুলো বুঝে নিলাম, বিভিন্ন পাতন। এরপরে টাইপ 12 দেখো তেজস্ক্রিয়তা ও নিউক্লিয়ার বিক্রিয়া। এই যে এগুলো সবাই হয়তো পারো, তারপর আমি একটু লিখে দিতে চাই। এইগুলো মেবি সবাই পারো, তারপরে একটু দেখাই। দেখো, খেয়াল করো, এখানে যদি কোনো মৌলকে আমরা মৌল থেকে যদি আলফা নির্গত হয়, আলফা মানে বুঝে নিব যে হিলিয়াম দ্বিধনাত্মক কণা। এরপরে বিটা মানে কি? বিটা মানে হচ্ছে তোমার 0-1 ইলেকট্রন। এরপরে নিউট্রন মানে কি? 1/0 নিউটন বোঝায়। প্রোটন মানে বোঝায় মেবি 1 প্রোটন, এরকম কিছু বোঝায়। বুঝছো? কাজেই এই চারটা জিনিস যদি আমি জানতে পারি তাহলে কোনটার সাথে কোনটা যোগ হবে কিংবা তোমার নির্গত হবে, এই জিনিসটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি।
খেয়াল করো আমাদের প্রথম কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটি 17-18 সালে আসছিল। বলা হচ্ছে কোন প্রক্রিয়ায় থেরিয়াম থেকে প্যালাডিয়াম আমরা পাবো। সো খেয়াল করো এখানে 234 আছে, এখানে 234 আছে, এখানে 90 আছে, এখানে 91 আছে। ইমিশন মানে হচ্ছে নির্গত, মানে কমে যাবে, মানে বিয়োগ হয়। তাহলে দেখো উপরে সেম রয়েছে আর এখানে 90 91, তো উপরে কখন সেম থাকবে দেখো তো। উপরে শূন্য আছে কখন দেখো তো, এই ক্ষেত্রে শূন্য আছে না, এই ক্ষেত্রে 4 আছে, তাহলে কমবে বা বাড়বে, 1 কমবে বা বাড়বে, 1 কমবে বা বাড়বে। কিন্তু উপরে সেম থাকা মানে কি শূন্য হবে এখানে। জাস্ট লাইক আমি যদি দেখাই 234, এখানে দেওয়া আছে 90 থোরিয়াম, আর এই জায়গাটা থেকে যদি ইলেকট্রন নির্গত হয় তার মানে বিটা কণা নির্গত হলে জিনিসটা এমন হবে। দেন আমাদের এখানে 234 মাইনাস মাইনাসে প্লাস, দ্যাট মিন 90 প্লাস 91, দ্যাট মিনস এই যে তৈরি হয়ে গেল কি বিটা কণা নির্গত হওয়ার কারণে মূলত এই ঘটনা ঘটতেছে। তার মানে এটা উত্তর হবে বিটা ইমিশন। সো এবার আমরা 2 নম্বরটা দেখি। বলা হচ্ছে যে পাশের নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স কণাটি কি হবে। খেয়াল করো আমাদের এখানে দেওয়া রয়েছে, দেখো একটু ভালো করে লক্ষ্য করো, 12 আর 1 কত আছে 13, কিন্তু আমাদের এখানে কত আছে 9 আছে মাত্র। এই জায়গাটা আছে কত 6, এই জায়গাটা আছে 4। স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা আলফা কণা হবে। কেন? আমরা যদি আলফা কণা দিই তার মানে এই কণাটা, তাহলে উপরে তুমি দেখো উপরে 4 আছে, 4 প্লাস 9 কত হবে 13, 12 প্লাস 1 13, এবং এই পাশে আছে 6 প্লাস 0 মানে হচ্ছে কত, 6 প্লাস 0 মানে হচ্ছে 6। তাহলে এই পাশে দেখো নিচে আছে 2 আর এখানে নিচে আছে 4, তাহলে 4 আর 2 6। স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আলফা কণা, দ্যাট মিন্স আলফা পার্টিকেল। আমরা নেক্সট কোশ্চেন দেখি। বলা হচ্ছে যে এখানে নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়া এক্স কণাকে আমরা এটাকে কি বলবো। আমি যদি একটু বিক্রিয়াটা লিখি তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেওয়া রয়েছে নাইট্রোজেন, এবং নাইট্রোজেন হচ্ছে এখানে 14 আর এখানে 7, এখানে আলফা কণা রয়েছে, তার মানে স্পষ্টভাবে এটা বোঝাই যাচ্ছে। তাহলে এখানে 4, এখানে 2 হিলিয়াম দ্বিধনাত্মক কণা দিয়ে দিলাম। ফাইন। এবার দেখো আমাদের এখানে কি বলা হচ্ছে, একটা আছে 17 এ 8 এরকম দেওয়া রয়েছে, এবং এক্স কণাটা কি হবে খেয়াল করো। 4 যোগ করলে কত হচ্ছে, 14 আর 4 যোগ করলে হবে 18, আর 7 আর 2 যোগ করলে হবে 9। কিন্তু আমাদের এখানে রয়েছে কত, 17 রয়েছে 18-এর জায়গায়, 8 রয়েছে 9-এর জায়গায়। দ্যাট মিনস তাহলে প্রোটন বলা যাচ্ছে না। দেখো তো প্রোটন মানে কি, প্রোটন মানে হচ্ছে 1 1, তাহলে 17 আর 1 18, 8 আর 1 9। তার মানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এটা আসলে প্রোটন হবে। আমার মনে হয় এখন সব কোশ্চেন করতে পারবা একই রকম ভাবে। দেখো পারা যাবে না, এই ধরনের কোশ্চেন পারা যাবে না। নিম্নের কোনটি প্রোটন সংখ্যা আলফা কণার প্রোটন সংখ্যার সমান হবে। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, যেখানে আমি ইলেকট্রন সরাই দিলি, হিলিয়াম থেকে দ্বিধনাত্মক 2টা ইলেকট্রন সরাই দিলি আলফা কণা দ্বিধনাত্মক কণার সমান হবে, হিলিয়াম হবে উত্তর। নিম্নের কোন বিক্রিয়ার শূন্য স্থানে কি হতে পারে, মানে নিম্নের বিক্রিয়ার শূন্য স্থানে কি হবে কি বলা যাচ্ছে না। 26 আর 2 কত হয়, 26 আর 2 28, 26 আর 2 28, এখানে 12 আর 1 13, তাহলে এখানে আছে কত 24, 24 আর 4 18, 24 আর 4 28 হবে না, তাহলে 26 আর 2 কত হয় 28, 24 আর 4, তার মানে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা হবে, কারণ এখানে 2 আছে। দেখো 11 আর 2 13, 12 আর 1 13, এ আর পারা যাবে, আর করাবো না। দেখো দেখো পারা যায় কিনা, বাকি সব সেম, তোমাদের হোমওয়ার্ক থাকলো। অ্যান্ড দেন গাণিতিক পার্ট লাস্ট টাইপ। তাহলে দেখো এখানে গাণিতিক পার্টটা একটু খেয়াল করো। 2015 সালে আসছিল। বলা আছে রিডবার ধ্রুবক দেওয়া আছে এবং হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামান সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ রশ্মি বিকিরিত হবে। যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, সো আর এস এর ভ্যালু কিন্তু বসাই নাই। সো আমরা এই ম্যাথটা কীভাবে করতে পারি, এখানে বলে দেওয়া আছে বামান সিরিজ। সো আমি তোমাদের একটা জিনিস কোথাও যেন বলেছিলাম যে বামান সিরিজের জন্য আমাদের কত হয়। দেখো লাইম্যান সিরিজ একটু মনে রাখবা, লাইম্যান সিরিজের জন্য, লাইম্যান সিরিজ বা অনেক বইতে আছে লাইম্যান, n1 ইকুয়াল টু হবে 1 আর n2 ইকুয়াল টু হবে 2 3 4 ডট 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 চলতে থাকবে। এরপরে আছে বামার সিরিজ। বামার সিরিজের জন্য n1 হচ্ছে 2 আর n2 হচ্ছে 3 4 5। লাইম্যান সিরিজ, বামার সিরিজ, পার্সিয়ান সিরিজ। এরপরে তোমরা পাবা দেখো 3 n2 ইকুয়াল টু কত হবে 4 5 6। এর মানে বোঝায় কোনো একটা ইলেকট্রন
যখন এটা যদি আমাদের প্রথম কক্ষপথ হয়, ইলেকট্রনগুলো যদি এখান থেকে আসে কিংবা এখান থেকে আসে, তাহলে আমরা সেটাকে বলি লাইম্যান সিরিজ। অর্থাৎ এটা দ্বিতীয় কক্ষপথ থেকে আসতে পারে কিংবা তৃতীয় কক্ষপথ থেকে আসতে পারে, সেটা হচ্ছে লাইম্যান সিরিজ। আর যখন রশ্মিগুলো আমাদের উচ্চতর কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যাবে, তখন আমরা সেটা বলবো হচ্ছে বামার সিরিজ। কাজেই বামার সিরিজের জন্য আমাদের n1 এর ভ্যালুটা হবে 2, আর n2 এর ভ্যালু তুমি 3, 4, 5, 6 যে কোনো কিছুতে করতে পারো। বাট যদি কোনো কিছু উল্লেখ না করে, তাহলে নর্মালি আমাদের যে এমসিকিউ গুলো দেয় সেখানে দেখেছি যে সর্বনিম্ন যেটা n2 এর ভ্যালু সেটা আসলে ধরে ম্যাথ করা হয়। কাজেই যেহেতু বামার সিরিজ বলেছে এখানে, তার মানে ডেফিনেটলি আমাদের এখানে n1 এর ভ্যালু কত হবে? n1 এর ভ্যালু হবে তোমার n1 এর ভ্যালু হবে 2, আর n2 এর ভ্যালু আমরা 3 ধরে করব। তাহলে আমরা যে সূত্রটা জানি তরঙ্গ দৈর্ঘ্য, সেটা কি 1/λ = rh 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। কাজেই আমরা যদি ক্যালকুলেট করি 1/n1 স্কয়ার মানে কত? 4 মাইনাস 1 হচ্ছে 9। কাজেই rh = ওখানে দেখো 36, তাহলে এখানে 9, এখানে 4। তাহলে rh = এখানে কত হচ্ছে তোমার 5 বাই হচ্ছে 36। তাহলে খেয়াল করো, এখন আমাদের উল্টাই দিই, যেহেতু ল্যামডা হলো বের করব, তাহলে কত হবে? 36/5 rh। সো এটাই হবে উত্তর। একই রকম ভাবে যদি আমাদের পার্সিয়ান সিরিজ চাইতো, তাহলে আমরা n1 = 3 ধরতাম, n2 = 4 ধরতাম। লাইম্যান সিরিজ হলে n1 = 1 ধরতাম, n2 = 2 ধরতাম। তাহলে 36/5 কোথায় আছে? 5/36 rh। সরি, তরঙ্গ সংখ্যা বের করতে বলছে, তো একটু ভুল করলাম। দেখো, এটা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বললে এটা, আর তরঙ্গ সংখ্যা মানে বোঝো, তরঙ্গ সংখ্যা মানে এটা। তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে নিউ বার = 1/λ। তরঙ্গ সংখ্যা যেহেতু বলেছে, তার মানে এটাই হবে উত্তর। এটাই উত্তর হবে। আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বের করতে বলতো, তাহলে এটা উত্তর হতো। তার মানে দুইটা তোমরা শিখে গেলে। একই রকম ভাবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। দেখো, এটা অবশ্য তৃতীয় লাইন চাইছে। তো ঢাকা ইউনিভার্সিটি যেহেতু ক্যালকুলেটর এখন ইউজ করতে দেয় না, কাজেই এই সমস্ত ঝামেলার ম্যাথ দিবে না, ঠিক আছে? এই টাইপের অপশনে রেখে দিবে। তারপরে একটু দেখো, বলা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী লাইম্যান সিরিজের তৃতীয় লাইন। শোনো, কোনো কিছু লাইন যখন বলবে না, তার সাথে এক যোগ করা লাগে। যখন কোনো কিছু লাইন বলে, তখন তার সাথে এক যোগ করা লাগে। কাজে লাইম্যান সিরিজের জন্য n1 এর ভ্যালু কত হবে বলো তো? n1 এর ভ্যালু হবে 1। আর যেহেতু বলেছে তৃতীয় লাইন, তাহলে তৃতীয় লাইন মানে হচ্ছে n2 এর ভ্যালু 3 + 1। যখন লাইন বলবে, ওই লাইনের সাথে এক যোগ করবা, এই যে 4। তাহলে এখানে 1/n1 স্কয়ার, এখানে 1 হবে না, আর এখানে 16 হবে না। সো আমরা যদি একটু ক্যালকুলেট করি, দেখো কত হচ্ছে তাহলে। সো এখানে যদি ক্যালকুলেট করি, তাহলে 16 - 1, তার মানে এখানে হবে 15। এটা হচ্ছে তোমার এরকম রয়েছে। এখন তরঙ্গ সংখ্যা চাইছে নাকি তরঙ্গ দৈর্ঘ্য চাইছে? তরঙ্গ দৈর্ঘ্য চাইছে। তাহলে ল্যামডা = হবে তোমার 16/15 rh। এভাবে উত্তরটা রেখে দিবে। আর এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কত উত্তর হতে পারে না। এটা ঝামেলা, এটা তুমি যদি করতে যাও ঝামেলা আছে। সো আশা করা যায় তোমার এভাবে রেখে দিবে, নো টেনশন, ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করো, আমাদের পরের কোশ্চেনটা দেখি খেয়াল করো কি বলা হচ্ছে। পরের কোশ্চেনটা কোথায় গেল? আচ্ছা, দেখো খেয়াল করো, বলা হচ্ছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেরিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে, যেহেতু সম্পৃক্ত দ্রবণ বলেছে, তার মানে আমরা ডেফিনেটলি দ্রাব্যতার গুণফলই পাবো। অসম্পৃক্ত দ্রবণে অবশ্য, সম্পৃক্ত দ্রবণে অবশ্য KIP পাওয়া যায়। বেরিয়াম 2+ এর ঘনমাত্রা দেওয়া রয়েছে একই তাপমাত্রায়, এই তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফলও দেওয়া রয়েছে। দ্রাব্যতার গুণফলের মানটা বের করতে হবে। আচ্ছা, এখানে দেখো সম্পৃক্ত মানে বেরিয়াম 2+ এর ঘনমাত্রা হচ্ছে এটা, এই তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফলটা আসলে এক্স্যাক্টলি কত? ওকে, ফাইন। খেয়াল করো, এখানে একটা মানে দেওয়া রয়েছে এবং একটা মানে যথেষ্ট ম্যাথ করার জন্য। প্রচন্ড ঠান্ডা লেগেছে, ক্লাসে একটু ঝামেলা হচ্ছে। যদি কোনো ভুল থাকে ক্লাসে, কাইন্ডলি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। যদি কোনো ভুল থাকে পার্সোনালি আমাকে জানাতে পারো ইনবক্সে, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো, বেরিয়াম সালফেট দেওয়া রয়েছে। সো এটা আমরা সবাই জানি যে এটা কীভাবে ভাঙে। এটা আসলে ভাঙে বেরিয়াম 2+ আর সালফেট 2- হিসেবে। কাজেই দেখো, আমরা দেখতে পাচ্ছি যে বেরিয়ামের আগে আমাদের 1 আছে, তার মানে এটা বুঝবো হচ্ছে শুধুমাত্র S। সালফেটের আগে 1 আছে, তার মানে শুধু বুঝবো এটা হচ্ছে S। ওকে, এবার খেয়াল করো যে
দ্রাবতার গুণফলের জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা জানি ক্যাটায়নের মান এবং অ্যানায়নের গুণফলের মান ক্যাটায়ন অ্যানায়নের, সো এটা হচ্ছে এস ইন্টু এস, দ্যাট মিনস এটা হচ্ছে এস স্কোয়ার। খেয়াল করে আমার শুধুমাত্র কি দেওয়া রয়েছে, বেরিয়ামের দেওয়া রয়েছে, বেরিয়ামের ঘনমাত্রা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 4.0 গুণ 10⁻⁻5। এখন একটু খেয়াল করো ভাই, এই জায়গাটাতে যেহেতু এটা বেরিয়াম হচ্ছে এস এবং সালফেটও এস, সো একটা ভ্যালু দেওয়া থাকলে তো আরেকটা দেওয়া লাগে না, কারণ দুইটাই আসলে এস। কাজেই আমি এখানে কি লিখতে পারি, আমি এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 4 গুণ 10⁻⁻5 গুণ 4 গুণ 10⁻⁻5, অর্থাৎ দুইটা জিনিস আছে, এটা আছে বেরিয়ামের জন্য, সালফেটের জন্য। তাহলে 4 4 16 গুণ 10⁻10। সেখানে অপশনটা আসলে কি দেওয়া রয়েছে দেখো, আচ্ছা এটা উত্তর হবে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে উত্তর হবে কোনটা, এই দেখো এটা উত্তর হবে, কেননা এখানে আমাদের পজিটিভ রয়েছে পাওয়ার, পজিটিভ পাওয়ার হবে না, আর এটা তো হবেই না। আমি যখন এখানে কি করব দেখো 1.6 গুণ 10⁻⁹ এর মানে হচ্ছে এই পয়েন্টটা উঠাই দিলে এখানে লেখা যায় 10, পয়েন্টের জন্য 1 আর 10, তাহলে 16 গুণ 10⁻⁻10। তার মানে স্পষ্টভাবে বুঝতে পারছি এই নম্বর হবে অ্যান্সার। আর এই কোশ্চেনটা করার দরকার নাই, জাস্ট লিখে রাখছি, চাইলে করতে পারো। এখন এই ধরনের কোশ্চেন আর দিবে না, অনেক আগে আসতো। সো মনে হয় শেষ চ্যাপ্টারটা, মেবি আচ্ছা চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার নাই আর। ওকে, সো এই ছিল মোটামুটি দ্বিতীয় অধ্যায়ের যে টপিকগুলো সেগুলো মোটামুটি আলোচনা করলাম। এরপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে সমাধান ক্লাসে তোমরা বলবা। সো দেখা হচ্ছে সামনের ক্লাসে। আজকে ফার্স্ট ইয়ার মোটামুটি শেষ হয়ে গেল। আমাদের একটা অধ্যায় আছে, সেটা আসলে পঞ্চম অধ্যায়, সেখান থেকে কোশ্চেন আসে না, হয়তো বা বিগত 20 বছরে 2টা বা 3টা কোশ্চেন আসছে, তোমরা ওখান থেকে দেখতে পারো, আসে না বললেই চলে। সো পঞ্চম অধ্যায় পড়ে সময় নষ্ট করার কোনো দরকার নাই, ও পুরো এফোর্টটা তুমি জৈব রসায়নে দাও। পঞ্চম অধ্যায় পড়তে যতটুকু সময় লাগবে সময়টা জৈব রসায়নে দাও, কাজে দিবে। সো তাহলে ক্লাসটা এখানে শেষ করতেছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ।